আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে আমাদের ফেসবুকের ভিডিওতে স্বাগতম। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা জানেন এই মুহূর্তে ঘটনা হলো মিল্টন সামাদ্দার। আপনারা সবাই দেখেছেন মিল্টন সামাদ্দারের, উনি একটা অসহায় গরিব দুঃখী যারা বৃদ্ধ তাদের ফাউন্ডেশন চালান, তাদেরকে নিয়ে সেই যে একটা বৃদ্ধাশ্রমের মতো তৈরি করেছেন, সেখানে বৃদ্ধ এবং শিশুদেরকে রেখেছেন। এখন অভিযোগ উঠেছে সে ওইখানে থেকে কিডনি বিক্রয় করে এই মুহূর্তে মিডিয়ান পথে। আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে। সেও কথা বলেছেন। চলুন আমরা আর দেরি না করে মিল্টন সমাদ্দার আসলে কে, উনি কি করেছেন, তার বিরুদ্ধে এত অভিযোগ কেন, আমরা চাই শীঘ্রই সে তদন্ত হোক। সে যদি এগুলো করে তাকে তাকে দেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আনা হোক। তাদের যে অর্থ সহযোগিতা আপনি পান, সেটি আসলে সেটির স্বচ্ছতা প্রমাণের আপনার কোনো জায়গা আছে? দস্ততা দিচ্ছি। ডোনেশন রিসিভ মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড 66,19,310 টাকা। আমি এখানে লেখা আছে ডোনেশন মিল্টন হোম কেয়ার থেকে ডোনেশন পাইছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার পাইছে। এটা কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অডিট রিপোর্ট, যেখানে উল্লেখ আছে 66,19,000 টাকা আমি গত বছর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দান করছি। ভাই রে ভাই, একটা কথা বলি, খারাপ শোনাবে, খারাপ শুনে তারপরে বলি, টেন টুল যখন বানাইছি মোতর জায়গা রাখিয়ে লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরে 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছি। যদি তাই হয়ে থাকে, আসলে এই যে কবর আপনি যে 900 জনের যে দাফন দিয়েছেন, সেখানে আসলে স্বচ্ছতা তাহলে আপনি দেখাতে পারছেন না কেন দেখাবো? কেমনে আমি কেমনে দেখাবো? আমার কাছে রসিদ নাই, আমি গোপনে দাপন দিয়েছি, তো স্বীকার করলাম। ও জানি, এই জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি, প্রুফ রাখছি যে একদিন একদিন তোমরা আসবা, তখন আমি প্রুফ দেখাবো। আমার দোষ তো না, তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই? আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দে, কবর দিস। আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন? 1,68,00,000। 1 কোটির উপরে। হুম। আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ, কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন, অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি? চালাবো না কেন? কেন চালাবো না? আমার দোষটা কোথায়? আমার কাছে 300 মানুষ আছে, 255 জন শিশু, এই তুই বিদ্যুবিদ্যা, 45টা শিশু, 6টা পাগলি, 6টা পাগলির বাচ্চা আছে, আমার 100 স্টাফ আছে। আমি এত বড় কাজ করি কি? আমি 95 সালের সমস্যা কি? আমি যদি না কান দিই আমার ঘরে চাউল থাকবে না। আমি যদি না কান দিই আমার কেউ দিবে? বা প্রবাদে একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। তারপরে তো আমি কারো মাথায় বাড়ি দিই। আমি বলছি ভাই আমি এই কাজ করি, যদি কেউ ভালো লাগে আমার 10 টাকা দাও। আমি এটা বাড়ি করবো, একটা ইটের পয়সা দাও। এটা কি অন্যায় করছি? আমি তো চাইছি, কেউ মাথায় বাড়ি দিছি? কজনের দায়িত্ব নিছেন? যারা আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন, যারা বাজে কথা বলেন, 10 বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে, আপনি দুজনে নিয়ে খাওয়াই দেখেন। এই পচাগুলো মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে। আমারও তো একটা সম্মানই আছে। আপনি সম্মানী কত? একটা আমি নেই 10,000 টাকা। যদি বলেন দাদা আপনার লাভ কি, আমার তো সব লাভ ভাই। আমার এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলে মানুষ চিনে, সেলিব্রিটি মনে করে। আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে মানুষ দায়িত্বে চা খায়, 4 পয়সা লাগে না, দেখলে সম্মান করে, মানে রাস্তায় দেখলে মানুষ ফিরে দাঁড়ায়। তো এটাও কম কিসের? প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ আছে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে আপনি আপনার পিতাকে আসলে বেধড়ক পিটিয়েছিলেন। আমি এটা ভাই, এটা না, এটা একটা মিথ্যা কথা। এটা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানে এমন এমন এলিগেশন আনতে হবে। কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে আপনি নাকি মেয়েদের করেন। ভাই করলে আমার স্টাফকে করা লাগবে? বাইরে আছে না, আমার কাছে টাকা আছে না, বাইরে ছিল তুমি হোটেলে। আমি আসছি দরিদ্র পরিবার থেকে ভাই, আমি খাইতে পারতাম না, সারাদিন কামতাম, কোথায় খাওয়ানো টান। আপনি বলছিলেন যে আপনি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং আপনি সম্পত্তির কথা বলতে যাচ্ছেন না, যে আপনার আসলে কতটুকু ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। এরপরে আপনি যে ব্যবসা বাণিজ্যগুলো না, যে ব্যবসা বাণিজ্য করবার জন্য তো মানুষের আসলে টাকার দরকার হয়, এই টাকাগুলো আসলে কোথেকে পেয়েছে? এই টাকাটা আমি আমার ব্যবসা করতে 1 টাকাও লাগে না। আমি যখন 2012 সালে মিল্টন, আমি একজন, অনেকে বলেন যে আপনি এখানে যেই অর্থ সহায়তা পান সেটি দিয়ে আসলে আপনি আপনার এই যে ব্যক্তিগত যে ব্যবসা, সেই ব্যবসাগুলো চালু। এটা পুরোটা ফালতু কথা। আমার যে ব্যবসা ভাই, বিনা পয়সা, বিনা চালানের ব্যবসা। কিরকম ব্যবসা আমি বলি? আসলে ব্যবসা নাকি চ্যারিটি? মানে আপনার জায়গা থেকে আসলে চ্যারিটি যদি হয়, এটা তো এটা চ্যারিটি। এটা যেটা নিয়ে কথা উঠছে, এটা চ্যারিটি। আমার ব্যক্তিগত ব্যবসা হলো বিনা চালানের ব্যবসা। সেটা কিরকম আপনি বলি, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে নিয়োগ দিব, আমার এক টেবিল চেয়ার আছে, আপনাকে আমি নিয়োগ দিছি, আপনার একটা বাসায় কাজে পাঠাবো, যে আপনি ওইখানে যে বয়স্ক বৃদ্ধ মানুষকে সেবা দিবেন। সারাদিন নার্স নেই, আয়া ওয়ার্ড বয় দেয়, যারা আইসিইউ সিসিউর পেশেন্ট, পুরুষের জন্য পুরুষ দেয়, মহিলাদের জন্য মহিলা দেয়। মাস শেষে ওনারা একটা বেতন দেয়। মাস শেষে ওনার কাছ থেকে আমি 40,000 30,000 টাকা নেই, নিয়ে স্টাফের সাথে চুক্তি হলো 25,000 28,000 টাকা। মাঝখান দিয়ে আমি একটা প্রফিট করি, সিকিউরিটি কোম্পানির মতো।
এখানে কোনো আমাদের পুঁজি লাগে না, এবং এই ব্যবসা করে আমি মাসে 6 লাখ টাকা আয় করি, মাসে 6 লাখ টাকা আয় করি। জাস্ট আমি একটা মিডিয়া, আমি একটা স্টাফকে নিয়োগ দিয়ে আমার প্রতিষ্ঠানে রেখে দিছি। ওই স্টাফকে যখন দরকার হবে, আপনি সারাদিন সাংবাদিকতা করেন, আপনার বাবা মা বৃদ্ধ আছে বাসায়, পরিচর্যা করার জন্য লোক নাই, আপনি আমার সাথে চুক্তি করবেন, দাদা আমার মাকে দেখার জন্য 2টা লোক দিবেন, আপনি কত নেবেন? আমি বলবো 48,000 টাকা নিব। দেন ওই ছেলেটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, ওই ছেলেটা বা মেয়েটা আপনার বাসায় যাবে প্রতিদিন, যাই 12 ঘন্টা আপনার বাবা মার সাথে থেকে আসবে। মাস শেষে আপনি আমাকে বিলটা দেবেন, দেওয়ার পরে ছেলেদের বেতন দেবো, মাস শেষে আমি 18, 10,000, 12,000 টাকা প্রফিট করবো। তো একটা পেশেন্ট থেকে 10-12 হাজার টাকা যদি 8,000 প্রফিট হয়, 6,000, এটা কম বেশি হয় আর কি, হয়, ওইটাই আমার লাভ। আচ্ছা, আর কি কি ব্যবসা রয়েছে আপনার? আমার মেডিকেল, অনেক সময় মেডিকেল সাপ্লাই দেই, মানুষের বাসায় হসপিটাল বেড কিনে দেই, গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আচ্ছা, আপনার ব্যক্তিগত গাড়ি রয়েছে? না ভাই, আশ্রমের গাড়ি আছে, পিক আপ আছে, সবগুলোই আশ্রমের নামে, 5টা গাড়ি। হ্যাঁ, এবং এই গাড়ি কিনছি ওর মানুষের দানের টাকায়, দানের টাকা, এবং সেই মানে পরিবহনগুলো এই প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার হইতেছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই নিজেও ব্যবহার করি, মিথ্যা কেন বলবো, ব্যবহার করি না, আমি এত সাধু না ভাই। মিল্টন সমাদদারের কোনো আসলে লাঠিয়াল বাহিনী বা বন্দিশালা আছে কিনা? লাঠিয়াল বাহিনীতে কারা? এই যে সব, এই যে লাঠি, সব লাঠি নিয়ে বসে রয়েছে, এই যে যারা দিন রাত রক্ত পানি করে করে অসহায় মানুষের দেখভাল করে। আমি একটা কথা বলি, আপনি জনগণটা চাকরি করেন, আপনার প্রতিষ্ঠানে ঢুইকা আমি আপনারা ধাক্কা দেবো, আর আপনার সহকর্মী যারা আছে তারা বসে বসে ললিপপ খাবে, ললিপপ খাবে সেটা বলেন। কিন্তু বন্দিশালাটা হ্যাঁ, খুঁজে কোন জায়গায় মানুষকে আসলে ভিতরে ঢুকে দেখেন, আপনি খুঁজে বাই করেন। আমরা তো ছেড়ে দিচ্ছি, আমি তো সারাদিন প্রশাসন আসছে, সারাদিন আপনারা আসতেছেন, খুঁজে বাই করেন। এর আগেও আসছেন, আপনারা আসছেন না, এর আগেও তো আপনারা নিউজ করছেন আমার জন্য, তো আপনারা খুঁজে বাই করেন, তারপর আপনারা প্রকাশ করে দেন। ভাই কোন যদি এরকম বন্দিশালা টর্চার সেলের জায়গা পান, প্রকাশ করেন, আমার অসুবিধা কি? আপনাদের তো একটাই অনুরোধ করতেছি ভাই, আমি যত এলিগেশন করছি সেগুলো প্রুফ করেন। এরকম একটি অভিযোগ যদি মানে সরাসরি আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনার জায়গা থেকে আসলে আপনার কি করণীয় বা কোনো কিছু করতে চান কিনা? কেন যদি বলেন যে না আপনি করবেন না, সেটা কেন? কেন করবো না? আমি তো করতেছি, আমি তো সব তথ্যপত্র নিয়ে বসছি, সকাল থেকে যত প্রশাসন আসছে, যত এত ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে, আপনি এই প্রতিষ্ঠানের প্রতিবেদন যদি সত্য না হয়, তাহলে আপনি কেন আসলে আপনার জায়গা থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন না? ভাই আইনি ব্যবস্থা যে নিব, বাংলাদেশের যে পরিস্থিতি, আইনি ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করবো? মামলা করে দৌড়বে কেটা? এই টাকা পাবো কই? খয়রাতের টাকা দিয়ে মামলা চালাবো? কিন্তু আপনার তো বলছিলেন যে আপনার টাকা তো আপনার চলার মতন আছে। চলার এটা তো আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা, দানের খয়রাতের টাকা, সেই টাকা দিয়ে তো আমি মামলা চালাবো না, সেটা তো আমি করবো না। ব্যাপারটি তো আসলে শুধু আশ্রম কেন্দ্রিক না, একজন মিল্টন সমাদদারকে নিয়েও বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগ যদি আপনার ব্যক্তি অভিযোগ। যতক্ষণ না আমি মানুষের পিছনে লাগতে যাবো, ততক্ষণ যদি কাজ করি, অনেক ভালো বেশি কাজ করতে পারবো ভাই। আমার সেই সময় নেই। আমার যদি এই 2টা দিন আমি যদি বসে থাকি, আমার বাবা মার ড্রেসিং হবে না। আমি যদি এইসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন এই মানুষগুলো কষ্টে থাকবে। কি দরকার বলেন? যেটা সত্য মানুষ তো একসময় জানতেই পারবে, অসুবিধা কি? আচ্ছা, এই যে ফেসবুকে আপনার যে প্রচারণাগুলো চলে, আপনার কোনো আসলে এরকম কোনো টিম রয়েছে প্রচারণা চালানোর জন্য? আপনার আসলে আমার এই সময়টা আসলে কিভাবে পান? আমি তো পাই না, এটা তো আমার একটা সেট আপ আছে তৈরি। ছবিতে তো আপনাকে দেখা যায় যে মিল্টন না, এটা ছবি তোলা হয়, আমি যখন কাজে থাকি বা ব্যস্ত থাকি যেভাবে তোলা হয়, বা আমি তাদেরকেও সময় দিই। এটা মিথ্যা বলবো কেন? আমার একটা টিম আছে, আমার একটা এডমিন প্যানেল আছে যারা ফেসবুক চালায়। আমি ফেসবুকে ওরকম না বুঝলেও আমার সহকর্মী যারা আছে তারা ফেসবুক চালায়, ভিডিও বানায়। ভিডিও কেন বানাবো না আপনাকে বলি? ভিডিও থেকে তো যদি আমি মাসে 4.5, 5 লাখ, 6 লাখ, 8 লাখ টাকা আয় করি, এর আয় করে যদি যারা এই মিডিয়াতে কাজ করে তাদের বেতন করে দিতে পারি, একই সাথে আমার ফেসবুকে যে প্রমোশন দরকার হয় সেই প্রমোশনে খরচ করি, এটা অন্যায় কি করতেছি? অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন, একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন। প্রথম কথা হলো, কোথায় বিক্রি করছি আপনাদের কাছে প্রশ্ন, এবং কে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, অঙ্গ কিনছে, সেইটার প্রশ্ন আপনাদের কাছে। যে আমার প্রোডাক্ট, আমি যে অঙ্গগুলি, কিডনি বলেন, তারপরে অঙ্গ, যে কোনো অঙ্গ বলেন, চোখ বলেন বা লিভার বলেন, যেটাই বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে, একটা হসপিটাল লাগবে, একটা হসপিটাল থিয়েটার লাগবে, অপারেশন থিয়েটার লাগবে, এবং যার শরীরে স্থাপন করা হবে। অঙ্গ তো যে না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে দিয়ে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম, এটা তো সম্ভব না। আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না, এই অঙ্গগুলো কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে। তো সেই মানুষটাকে, এবং দীর্ঘ 10 বছর ধরে আমি কাজ করতেছি, তার মানে দীর্ঘ 10 বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা করছি। সেই মানুষগুলোর মধ্যে এই 10 বছরের মধ্যে আমি যদি 100 মানুষ, 1000 মানুষকে লাগাই, মানে বিক্রি করি, সেইখান থেকে একজন মানুষকে একটু দেখান তো। যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিদেশে পাচার করছি বা বিদেশি কারো কাছে বেচছি, সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা। যেহেতু আপনারা এই যে গণমাধ্যম প্রকাশ হয়েছে কালবেলা এটাকে 4 মাস বলছে, যে উল্লেখ করছে 4 মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে। তো 4 মাস বসে কি তারা অনুসন্ধান করে
তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে হ্যাঁ বিক্রি করা হয়েছে, তার একটা ডকুমেন্ট আপনারা চান, অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখান আমি কোনো হসপিটালে বা কোনো জায়গায় দাঁড়ানো আছি যেখানে আইসিইউর সাপোর্ট আইসিইউ লেখা আছে, সিসিইউ লেখা আছে বা ওটি লেখা আছে, যেখানে দাঁড়ানো আছি আমি এবং আমার এই কিডনি ভিতরে কিডনি ট্রান্সফারেশন হইতেছে, আমি বাইরে দাঁড়ানো আছি, এরকম একটা ছবি দেখান, মাত্র একটা ছবি দেখান, আর কিছু চাই না। এটি লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে প্রতিবেদনে, এই যে লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গ, এটি নিয়ে আপনার কি বলা? আমার প্রত্যেকটা, আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরেই কাটা ছেঁড়া এবং আছে। আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের, তারপর আপনাদের দেখাই, আপনারা ব্লার করে দেন, অজয় করেন। এই যে উনি রাস্তায় পড়েছিল, লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা দাগ, এটা অপারেশনের দাগ না, এটা দাগ। ওনার পা নাই, ওনার আঙ্গুল নাই, ওনার প্রসাবের রাস্তা নাই। তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম যে বর্তমানে আমরা গল্পে শুনি যে 20 দাম পুরুষের, একটা 50 লাখ টাকা বেচা যায়, ওনার তো নেই। তাহলে এই 50 এই খুলে বিক্রি করে ফেলাইছি। আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই, যারা উঠে চলাফেরা করতে পারে না। একই সাথে যাদের কাছে মানুষ যায় না, পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে রাস্তা থেকে তুলে আনি, পরিচর্যা করি। এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই, এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ, এদের তো একটা অধিকার আছে, বা এরা তো আমাদের মতো, আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি। সেই জায়গাটা থেকে মানবিকতার থেকে করতেছি। এখন পর্যন্ত আসলে কতজন মানুষের আসলে দাফন কাজে আপনি সহায়তা করেছেন? দাফন আমাদের 900 বাবা মা এখানে মারা গেছে। আচ্ছা, কিন্তু কালবেলার প্রতিবেদনে যেটি, গণমাধ্যমের যে প্রতিবেদনে যেটি আসলে প্রকাশিত হয়েছে, যে সেখানে 835 জনের আসলে সংখ্যাটি তারা পেয়েছেন না, 835 জনের সংখ্যা পাননি, বাকি যে কজনের সংখ্যা তারা সেই সরজমিন প্রতিবেদনে পেয়েছেন। তারা ওইভাবে তদন্ত করে নাই। আপনাদের একটা জিনিস বলি, আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি, তাদের ভোটার আইডি কার্ড থাকে না, জন্ম নিবন্ধন থাকে না, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না। এমনকি আমরা কয়েকবার পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি, তো রাস্তায় চলতে চলতে তাদের শরীরের মানে ফিঙ্গারিংও আসে না, পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না। যখন ওরা মারা যায়, তখন আসলে বাংলাদেশের ঢাকার শহরস্থ কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র ছাড়া কোনো দাফন কাফন করা যায় না। যায় একটা মাধ্যমে, সেটা হলো গোপনে ঘুষ দিলে। এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিচ্ছি, সেক্ষেত্রে তো আর রসিদ থাকবে না। আপনার তো আসলে কাজের একটি স্বচ্ছতার জন্য এই যে এখন যে অভিযোগগুলোর আপনি সম্মুখীন হয়েছেন, তখন কি মনে হয় না যে আপনার কাজের আসলে স্বচ্ছতার জন্য এই কাগজগুলো, এই যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস দরকার? ডকুমেন্ট করছি তো আমি, এই যে কবরস্থানের কাগজ আছে আমার কাছে। না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ আমার কাছে নাই। আমার সব, আমি বলি সেই সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। এই দেখেন, বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা আপনি সেটি পাননি? না, পাই নাই, সমাজ কল্যাণ থেকে পাই নাই, কোনো মন্ত্রণালয় থেকে পাই নাই। আমি আপনাকে একটু পড়ে শোনাই। এই চিঠিটা পাঠানো হয়েছে 29/3/21 সালে। পাঠানো হয়েছে কার কাছে? বরাবর মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ, মাননীয় সচিব সমাজসেবা অধিদপ্তর, মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি কারে ভাই মাননীয় জেলা প্রশাসক জনসন ঢাকা জেলা, সকলের কাছে আমি এরকম অনেকবার চিঠি পাঠাইছি। প্রুফ আছে আমার কাছে যে স্যার এখানে উল্লেখ আছে বিষয় অজ্ঞাত বৃদ্ধ বাবা আমাদের সৎকার ও দাপন কাপন প্রসঙ্গে। এবং আমি হাইকোর্টের কাগজটা করি, পিটিশনের কাগজটা দাও। এখানে আমি পিটিশনটা আসছি, যেখানে পিটিশনে লেখা আছে আমি যে কোনো কবরস্থানে দাপন কাপন করার মতো অবস্থা আমাকে করে দেবে। এই পিটিশনের রায়ের পরেও আমি যখন এই চিঠি চুটি চালাচালি করছি, কেউ দায়িত্ব নেয়। আমি গোপনে গোপনে দাপন কাপন করছি, এবং আমি এটা দাপন কাপন করছি কিভাবে? আমাদের স্টাফদের আত্মীয় স্বজন সাজাই, তোর দাদি মারা গেছে কবর দিয়ায়, তোর চাচি মারা গেছে কবর দিয়ায়, কবর দিছি। এখন আসেন একটা কথা, যেহেতু অঙ্গ ট্রান্সফার বা এলিগেশন আনছে, আমরা আপনাদের কিছু রসিদ দেই, রসিদগুলি নিয়ে আপনারা তদন্ত করেন, করে যে কোনো, এবং আমার সাভারে যে কবরস্থান আছে সেইখান থেকেও একটা লাশ উঠান, এবং বিভিন্ন সরকারি কবরস্থান থেকে লাশ উঠাই একটা লাশের তদন্ত করেন, ময়না তদন্ত করেন, যে